সংবিধান বাতিল করে করেন, নতুন সংবিধান কায়েম করেন, ওরা যদি আবার ক্ষমতা পায় এই নতুন টিতুন সব বাতিল আচ্ছা, করে। সেই পলিটিক্যাল পাওয়ার ইজ দ্য ডিটারমিনিং ফ্যাক্টর। আমরা বলি পলিটিক্যাল পাওয়ার ইজ দ্য ডিটারমিনিং ফ্যাক্টর। আমি সেটাই বলছি, রাজনীতির মুসাবিদা রাজনীতি হবে, উকিলি তর্ক না 106 ইউনূস সাহেব বসছেন, তারপর উনি যা করছেন সব ডক্ট্রিন অফ নেসেসিটি, এবং সেটাইতে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত সেই মোতাবেক হচ্ছে, সেই মোতাবেক। এখন যদি আপনি অন্য একটা সরকার যদি আসে বিপদগ্রস্ত সবাই হবে। সেজন্য আমি বারবার বলছি, আপনি যে জুলাই ঘোষণাপত্রটা আমরা করেছিলাম সেখানে তার মেয়াদটা দিয়ে দিলেই হয়তো, যেটা এখনো সম্ভব। অন্যথায় যে কোনো সময় এই পার্লামেন্ট নির্বাচনটা এটাও প্রশ্নবিদ্ধ হবে। সংবিধানের জন্য তো আমরা না, আমাদের জন্য সংবিধান, তাই না? এটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে রাজনীতি কিন্তু উকিলের মুসাবিদা না। তাহলে রাজনীতির আদালতে হওয়া দরকার। রাজনীতি জনগণের ইচ্ছার ব্যাপার, আদালত তার অধীনস্থ। আদালতও গঠিত হয় সংবিধানের একটা আলোকেই। এখন ধরেন সংবিধানে অনেক কিছু লেখা থাকতে পারে, কিন্তু বাস্তব জগতে এমন অনেক ঘটনা ঘটতে পারে যা সংবিধানের লেখা দিয়ে আর ব্যাখ্যা করা যায় না। তখন আপনি কি করবেন? যেহেতু সংবিধানে নাই, অতএব আমরা কিছু করবো না, চুপচাপ বসে থাকবো, হাত পা গুটিয়ে বসে থাকবে, এরকম কোনো বাস্তবতা নাই। বাস্তবতা হচ্ছে যখন সংবিধান ব্যাখ্যা করতে পারে না এমন পরিস্থিতির উদ্ভব হয়, সেই পরিস্থিতিকেও আপনার ব্যাখ্যা করার কোনো না কোনো ওয়ে আপনাকে বাইর করতে হবে। সেটার জন্যই সংবিধানেই 106 অনুচ্ছেদ আছে যে এরকম পরিস্থিতি হলে তখন সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে যারা রাষ্ট্রের কর্তৃপক্ষ অর্থাৎ প্রেসিডেন্ট থাকেন, কারণ একজন না একজন থাকেন, তখন তারা সেটা করবেন। যদি প্রেসিডেন্ট না থাকতো, কিছুই না থাকতো, নিজেকে একজন কেউ প্রেসিডেন্ট ঘোষণা করতো, তাহলে হতে পারতো যে ভাই আমি তো কিসের ভাবে করলাম, জনগণের মধ্যে থেকে তো সংবিধান বাতিল। না না, আমি সংবিধান বাতিল বলতেছে, সংবিধান করি আমরা ফ্রেন্ডলি, যে কথাটা বলতেছেন আপনি আমি একমত। সেখানে কথাটাই হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার তার নিজস্ব অন্তর্বর্তীকালীন সময়টা তার বিধান মোতাবেক চলছে, এটাই হলো আমার বক্তব্য। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার এখন যা যা করবে সব ইট ইজ অল ডক্ট্রিন অফ নেসেসিটি। এবং আমি বলি পরবর্তী কোনো আদালত যদি এই যে ধরেন এখন উকিলের মুসাবিদা করতে গেলেন, কেউ একজন রিড করে দিল, ও আচ্ছা সংবিধান লঙ্ঘিত হয়েছে, কারণ এখানে সংবিধান লঙ্ঘনের প্রসঙ্গটাই আসলে আর আসে না, কারণ এই সরকার গঠিত হয়েছে ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে। এই সরকারের যা কর্মকাণ্ড তা সবই ডক্ট্রিন অফ নেসেসিটি, ওই 106 মধ্যে পড়বে। অতএব এটা আদালত যখন পার্লামেন্ট কর্তৃক রেটিফাইড হবে তখন এটা তার বৈধতা পাবে। সামরিক শাসন বৈধ হয় কেমনে? আপনি যে সামরিক শাসনগুলো বৈধ করছিলেন র্যাটিফাই করে, সেগুলো বৈধতা কিভাবে করেছিলেন? তো সুতরাং এটা আপনাকে এটা আনতে হবে, সামরিক শাসন কোন সংবিধানে লেখা আছে যে আমি এটা টেক ওভার করতে পারি। তাহলে প্রশ্নটা হচ্ছে এইখানে কেন এটা সামরিক শাসন নয়? কারণ এটা একটা জনগণের রক্ত দিয়ে অভ্যুত্থানের উপর দাঁড়িয়েছে, কাজে ওইটার উইলের উপরে অন্য কোনো উইল নাই। এখন আপনি কনস্টিটিউশন বাতিল করে একটা বাস্তবায়ন করতে পারতেন, কনস্টিটিউশন রেখে একটা বাস্তবায়ন করছেন। এই রেখে যখন করতে যাচ্ছেন তখন কিছু এই যে 106 মধ্যে অনেকগুলো অ্যানোমালিজ মনে হচ্ছে, কিন্তু এইটা কেউ যদি রিড করেন তাহলে কোনো আদালত যদি অভ্যুত্থানের প্রতি তার জনগণের ইচ্ছার প্রতি কমিটেড থাকে, তারা সবই বলবে যে এই 106 অনুচ্ছেদের মধ্যে দিয়ে বিশেষ পরিস্থিতিতে এই সব কিছুই বৈধ এবং পার্লামেন্ট সেটা বৈধ করেছে। দুই, যদি আবার কোনো আওয়ামী লীগ ক্ষমতা আসে অথবা এমন কোনো শক্তি আসে যারা এই অভ্যুত্থানকে বানচাল করতে চায়, তখন তারা আদালতকে ব্যবহার করে বলবে যে এটা সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করা হয়নি, অর্থাৎ ইহা বাতিল। শোনেন, এইটা যদি আপনি বিপ্লব করেও করেন না, অর্থাৎ সংবিধান বাতিল করে করেন, নতুন সংবিধান কায়েম করেন, ওরা যদি আবার ক্ষমতা পায় এই নতুন টিতুন সব বাতিল। পলিটিক্যাল পাওয়ার ইজ দ্য ডিটারমিনিং ফ্যাক্টর। আমরা বলি পলিটিক্যাল পাওয়ার ইজ দ্য ডিটারমিনিং ফ্যাক্টর। আমি সেটাই বলছি, রাজনীতির মুসাবিদা রাজনীতি হবে, উকিলি তর্ক হবে। 106 ইউনূস সাহেব বসছেন, তারপর উনি যা করছেন সব ডক্ট্রিন অফ নেসেসিটি, এবং সেটাইতে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত সেই মোতাবেক হচ্ছে, সেই মোতাবেক। এখন যদি আপনি অন্য একটা সরকার যদি আসে বিপদগ্রস্ত সবাই হবে। সেজন্য আমি বারবার বলছি, আপনি যে জুলাই ঘোষণাপত্রটা আমরা করেছিলাম সেখানে তার মেয়াদটা দিয়ে দিলেই হয়তো, যেটা এখনো সম্ভব। অন্যথায় যে কোনো সময় এই পার্লামেন্ট নির্বাচনটা এটাও প্রশ্নবিদ্ধ হবে সময়ের ব্যবধানে। নির্বাচন ঠিক মতো হবে কিনা সেটা আগে শুনি একটু। পার্লামেন্টে সংক্ষেপে একটু শুনি, আপনার কি মনে হয় নির্বাচন হবে? হ্যাঁ, ফেব্রুয়ারি প্রথমার্ধে। নির্বাচন হবে কিনা সেটা দেখেন। আমরা এখন যে জায়গাটা আসছি সেখানে আপনি মনে করেন একটা নির্বাচন প্রত্যাশা করা যেতে পারে, কিন্তু আমরা অনেক ক্লাউড দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট একদম মসৃণ ভাবে যে যাচ্ছি নির্বাচনের দিকে তা কিন্তু নয়।
এখনো কিন্তু এই আলোচনা চলছে যে প্রেসিডেন্টের যে আদেশটা দিচ্ছে সেটা আইনি এফেক্ট পাবে না, তারপরে যদি জুলাই গণভোটে না পড়ে কি হবে, এত প্রশ্ন কেন, জবাব কি, এই যে বিতর্কগুলো থাকছে। আবার 16 তারিখ থেকে জামাত ইসলাম নাকি বা 8 দল নাকি বসবে যমুনার সামনে, কালকে থেকে বসার কথা যেটা পিছনে ছিল। এই সব কিছু মিলে এলে একেবারেই যে আমরা নির্বাচনের দিকে খুব স্মুথলি যাচ্ছি সেটা কিন্তু নয়। লাস্ট কথা বলতে হবে আমাকে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে বিচার, সংস্কার, নির্বাচন এর যে পথরেখা, এইটা বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। বহুদিন ধরে বলছি, আবারও বলছি, আমরা কোনোভাবে যে কেউ কারো সংকীর্ণ দলীয় স্বার্থ, এই স্বার্থের কারণে জাতীয় স্বার্থকে যদি আজকে ক্ষতিগ্রস্ত করি, অবশ্যই জনগণের আদালতে তাকে বিচার তার মুখোমুখি হতে হবে। নাম্বার ওয়ান, এই মুহূর্তে বাংলাদেশ যে সংকট, রাজনৈতিক সংকটের মধ্যে আছে, গণতান্ত্রিক উত্তরণ অপরিহার্য। তার জন্য বিচার সংস্কার যেমন দরকার, তার নির্বাচন দরকার। নির্বাচন ছাড়া সংস্কার সম্পন্ন হবে না, এই সমস্ত কিছু র্যাটিফাইড হবে না। কাজেই এইখানে এইটাকে বাধাগ্রস্ত করা কোনোভাবে ঠিক হবে না। যার যার রাজনৈতিক সংগ্রাম করতে পারেন। জুলাই জাতীয় সনদ নিয়েও অনেকে রাজনীতি করছেন, কিন্তু নির্বাচনের আগে তো অনেক অনেক শর্ত আসছে এখানে। আরো একটি কথা আমি এখানে বলি, বাধাগ্রস্ত করার চেষ্টা করলে এইটা পুরো প্রসেসটাকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন। এটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে, এবং এটার দ্বারা হেল্প হবে একমাত্র পতিত ফ্যাসিস্টরা এবং তার দেশি বিদেশি মিত্ররা। কাজে আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য, এখন ন্যাশনাল ডিউটি এই কাজকে সম্পন্ন করা।